আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তান ভারত যুদ্ধে এবার ১০ যুদ্ধবিমান ভূপাতিতের কথা বললেন ট্রাম্প। ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান। ইসরায়েলি বোমায় বাষ্পে পরিণত হচ্ছে ফিলিস্তিনিরা। ঢাকায় বেইজিংয়ের প্রভাব মোকাবেলায় ওয়াশিংটনের দৌড়ঝাঁপ। বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সামগ্রী দিতে চায় যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ২০২৫ সালের মেতে সংঘটিত ওই সংঘাতে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে বরাবরের মতো এবারও তিনি উল্লেখ করেননি যে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলো আসলে কোন পক্ষের। খবর দ্য ডনের। ট্রাম্প আবার দাবি করেছেন, গত বছর তিনি শুল্ক আরোপের হুমকি দিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাত থামিয়েছিলেন। ওই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ৮টি যুদ্ধ মিটমাট করেছি। এই ৮টি যুদ্ধের মধ্যে অন্তত ৬টি থেমেছে শুল্কের কারণে। আমি বলেছিলাম, যদি তোমরা এই সংঘাত না থামাও তবে আমি তোমাদের ওপর শুল্ক আরোপ করব, কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না। ট্রাম্প আরও বলেন, তারা তখন বলেছিল, এর সঙ্গে শুল্কের সম্পর্ক কি? আমি বলেছিলাম, তোমাদের মাশুল দিতে হবে, যেমন ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মতে এটি একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত। তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। তারা রীতিমতো লড়ছিল। গত বছরের ১০ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় ২ প্রতিবেশী দেশ পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর থেকে এ পর্যন্ত ট্রাম্প ৮০ বারেরও বেশি ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেন। ১০ মাস ধরে ট্রাম্প অসংখ্যবার দাবি করেছেন, ওই সংঘাতের সময় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। অবশ্য ওইসব যুদ্ধবিমান কোন দেশের ছিল তা তিনি সুনির্দিষ্টভাবে বলেননি। শুরুতে ট্রাম্প পাকিস্তান ভারত সংঘাতে ৫টি বিমান ভূপাতিত হওয়ার কথা বললেও গত অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে ৭টি এবং নভেম্বরে ৮টি বলে দাবি করেন। এবার আরও ২টি বাড়িয়ে ১০টি দাবি করলেন। গত বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার জন্যে পাকিস্তানকে দায়ী করে ৭ মে সে দেশে হামলা চালায় ভারত। প্রতিবাদে পাল্টা আঘাত করে পাকিস্তান। ৪ দিনের ওই যুদ্ধে তখন ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত সহ ব্যাপক ক্ষতি করতে পারার কৃতিত্ব দাবি করে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেটে আবারও রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার হুমকির বিপরীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কিনা এমন এক প্রশ্নের জবাবে নাকভি দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম টেনে আনেন। পাকিস্তান সুপার লিগের এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন যে ভারত বা আইসিসির কোনো হুমকিতেই তিনি কিংবা পাকিস্তান সরকার ভীত নয়। এ সময় সেনাপ্রধানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আর ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির সম্পর্কে তো আপনারা জানেনই, তিনি কখনোই ভয় পান না। ক্রিকেটীয় দ্বন্দ্বে সেনাপ্রধানের নাম ব্যবহারের এই ঘটনাটি ক্রীড়া মহলে বেশ বিস্ময় তৈরি করেছে। মূলত ২০২৫ সালে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা বা অপারেশন সিন্ধুর এর সময় আসিম মুনিরকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে নিজেদের অবস্থান শক্ত বোঝাতে এবং জাতীয় সংহতির দোহাই দিতেই নাকভি এই সামরিক রেফারেন্স ব্যবহার করেছেন। তবে এর কয়েক ঘণ্টা পরই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে এবং ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুকুমারা দিসানায়েকের মধ্যে আলোচনার পর পাকিস্তান সরকার শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
সরকারিভাবে ঘোষণা করা হয় ক্রিকেটের চেতনা রক্ষা এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর অনুরোধে পাকিস্তান জাতীয় দল আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামবে। আইসিসির চাপের মুখে পাকিস্তানের এই ইউ-টার্ন এবং এর আগে সেনাপ্রধানকে জড়িয়ে নাকভির করা মন্তব্য নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন যুদ্ধাপরাধের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে অনেক আগেই। এবার আরও ভয়ঙ্কর তথ্য মিলেছে আল জাজিরার অনুসন্ধানে, যা শরীর হিম করে দিতে পারে যে কারো। সেখানে এমন সব বোমা ফেলছে ইসরায়েলিবাদী দখলদাররা যাতে তাৎক্ষণিক ৩৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপাদন হচ্ছে এবং চোখে পলকে বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিশে যাচ্ছে ফিলিস্তিনিদের দেহ। ২০২৪ সালের ১০ অগস্ট ভোরে গাজা শহরের আল তাবিন স্কুলে বোমা হামলা করে ইসরায়েলি সেনারা। প্রচণ্ড ধোঁয়া আচ্ছন্ন ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে ছেলে সাদের সন্ধানে হাঁটছিলেন ইয়াসমিন মাহানি। তিনি তার স্বামীকে চিৎকার করতে দেখেন, কিন্তু সাদের কোনো চিহ্ন ছিল না। মাহানি বলেন, আমি মসজিদের ভেতরে গেলাম এবং নিজেকে রক্ত ও মাংসের ওপর পা রাখতে দেখলাম। তিনি দিনের পর দিন হাসপাতাল ও মর্গে খুঁজেছেন। তিনি বলেন, আমরা সাদের কিছুই পাইনি, এমনকি দাফন করার জন্য লাশের একটি টুকরোও মেলেনি। সেটাই ছিল সবচেয়ে কষ্টের বিষয়। হাজার হাজার ফিলিস্তিনির মধ্যে মাহানি একজন, যাদের প্রিয়জনরা গাজায় ইসরায়েলির এই আগ্রাসনে স্রেফ অদৃশ্য হয়ে গেছে। এই আগ্রাসনে এখন পর্যন্ত ৭২ সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। আল জাজিরা অ্যারাবিকের তদন্তমূলক প্রতিবেদন দ্য রেস্ট অব দ্য স্টোরি অনুসারে ২০২৩ সালের অক্টোবরে আগ্রাসন শুরু হবার পর থেকে গাজার সিভিল ডিফেন্স টিম ২৮৪২ ফিলিস্তিনিকে নথিভুক্ত করেছে, যারা বাষ্পীভূত বা মিলিয়ে গেছে। তাদের রক্ত বা মাংসের ক্ষুদ্র অংশ ছাড়া আর কোনো অবশিষ্টাংশ খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞ ও প্রত্যক্ষদর্শীরা এসব ঘটনার জন্য ইসরায়েলের পদ্ধতিগতভাবে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ তাপীয় এবং থার্মোবারিক অস্ত্রের, যাকে প্রায়ই ভ্যাকিউম বা অ্যারোসল বোমা বলা হয়, সেগুলোর ব্যবহারকে দায়ী করেছেন। অস্ত্রগুলো ৩৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ তৈরি করতে সক্ষম। ভয়াবহ ফরেন্সিক হিসাব। ২৮৪২ সংখ্যাটি কোনো সাধারণ অনুমান নয়, বরং গাজার সিভিল ডিফেন্সের একটি ভয়াবহ ফরেন্সিক হিসাবের ফল। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, আমরা একটি লক্ষ্যবস্তু করা বাড়িতে প্রবেশ করি এবং সেই বাড়িতে থাকা পরিচিত সদস্য সংখ্যার সঙ্গে উদ্ধার করা মরদেহের সংখ্যা মিলিয়ে দেখি। তিনি আরও বলেন, আমরা একটি পরিবারকে যখন বলি যে ভেতরে ৫ জন লোক ছিল এবং আমরা কেবল ৩টি অক্ষত দেহ উদ্ধার করি, তখন বিশেষ তল্লাশির পর যদি রক্তের ছিটে বা মাথার চামড়ার মতো জৈবিক চিহ্ন ছাড়া আর কিছু না পাওয়া যায়, তখন আমরা বাকি দুজনকে বাষ্পীভূত হিসাবে গণ্য করি। মুছে ফেলার রসায়ন। তদন্তে বিস্তারিত জানানো হয়েছে যে কিভাবে ইসরায়েলি মারণ অস্ত্রের নির্দিষ্ট রাসায়নিক সংমিশ্রণ কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের শরীরকে ছাইয়ে পরিণত করে। রুশ মারণ অস্ত্র বিশেষজ্ঞ বাসিলি ফাতিগারফ বলেন, থার্মোবারিক অস্ত্র কেবল হত্যাই করে না, বরং পদার্থকে নিশ্চিহ্ন করে দেয়। সাধারণ বিস্ফোরকের বিপরীতে এই অস্ত্র একটি জ্বালানি মেঘ ছড়িয়ে দেয়, যা প্রজ্বলিত হয়ে একটি বিশাল অগ্নিগোলক এবং ভ্যাকিউম বা শূন্যতা তৈরি করে। ফাতিগারফ বলেন, জ্বলন সময় দীর্ঘায়িত করার জন্য রাসায়নিক মিশ্রণে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং টাইটেনিয়ামের গুঁড়ো যোগ করা হয়। এটি বিস্ফোরণের তাপমাত্রা ২৫০০ থেকে ৩০০০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাড়িয়ে দেয়। তদন্ত অনুযায়ী এই তীব্র তাপ প্রায়ই ট্রাইটোনাল দ্বারা উৎপন্ন হয়, যা টিএনটি এবং অ্যালুমিনিয়াম পাউডারের মিশ্রণ। এটি যুক্তরাষ্ট্রে তৈরি MK-৮৪ মতো বোমাগুলোতে ব্যবহার করা হয়। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড মুনির আল বুশ মানুষের শরীরের ওপর এমন চরম তাপের প্রভাব ব্যাখ্যা করেন। মানুষের শরীরের প্রায় ৮০% পানি। তিনি বলেন, পানির স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি সেলসিয়াস। যখন একটি দেহ ৩০০০ ডিগ্রিরও বেশি শক্তির পাশাপাশি প্রচণ্ড চাপ এবং অক্সিডেশনের সংস্পর্শে আসে, তখন তরলগুলি তাৎক্ষণিকভাবে ফুটতে শুরু করে। টিস্যুগুলি বাষ্পীভূত হয়ে ছাইয়ে পরিণত হয়। এটি রাসায়নিকভাবেই অনিবার্য। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যতম বাংলাদেশ। ঢাকায় বেইজিংয়ের কূটনীতিক ও কর্মকর্তাদের তৎপরতা চিন্তায় ফেলেছে ওয়াশিংটনকে। এ কারণে বাংলাদেশের নির্বাচিত নতুন সরকারকে চীনা সামগ্রীর বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। খবর রয়টার্সের।
2024 সালের অগাস্টে জেন জি নেতৃত্বাধীন অভ্যুত্থানে ভারতপন্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে আশ্রয়ে আছেন, যার কারণে এই ভূখণ্ডে কমে গেছে ভারতের প্রভাব। এই সুযোগ চীনকে বাংলাদেশে তাদের প্রভাব বাড়ানোর পথ প্রশস্ত করে দিয়েছে। সম্প্রতি চীন বাংলাদেশের সঙ্গে ভারত সীমান্তের কাছে একটি ড্রোন কারখানা তৈরির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যা বিদেশি কূটনীতিকদের ভাবিয়ে তুলেছে। এছাড়া পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়েও পাকিস্তানের সঙ্গে কথা বলছে বাংলাদেশ। গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং চীনের সঙ্গে নির্দিষ্ট কিছু চুক্তির ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত কোনো তথ্য না দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সামরিক সক্ষমতার চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র নিজস্ব এবং তার অংশীদারদের বিভিন্ন বিকল্প অফার করছে, যাতে চীনা যন্ত্রের বিকল্প পাওয়া যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানায়, ব্যাপক কৌশলগত অংশীদার হিসেবে চীন ও বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করেছে, যা উভয় দেশের জন্যেই উপকারী। এছাড়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, আমাদের পারস্পরিক উপকারী এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং একই সঙ্গে আমরা অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ সহ্য করব না। ক্রিস্টেনসেন আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক দেখতে চায়। হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দিল্লি-ঢাকা সম্পর্কের অবনতি হচ্ছে, যা ভিসা পরিষেবা এবং দুই প্রতিবেশীর ক্রিকেট সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। রাষ্ট্রদূত জানান, অনেক ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করতে ভাবছে, তবে তারা পরবর্তী সরকারের কাছ থেকে এমন প্রাথমিক ও স্পষ্ট লক্ষণ দেখতে চায় যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত। তিনি বলেন, বাণিজ্যিক কূটনীতি আমাদের অন্যতম অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে অগ্রগতি হয়েছে, বিশেষ করে বাণিজ্য, অর্থনীতি এবং নিরাপত্তা সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে নির্বাচিত নতুন সরকারের সঙ্গেও আমরা তা এগিয়ে নিতে চাই। জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান শেভরন কয়েক দশক ধরে বাংলাদেশে আছে, তবে উচ্চ কর এবং মুনাফা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সমস্যার কারণে 17,50,00,000 মানুষের এই ঘনবসতিপূর্ণ দেশে খুব বেশি মার্কিন কোম্পানি দেখা যায় না। এছাড়া বাংলাদেশে এখনও কোনো স্টারবাকস বা ম্যাকডোনাল্ডসের শাখা নেই। রাষ্ট্রদূত স্পষ্ট করেন যে ওয়াশিংটন বাংলাদেশের জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করবে। এ নির্বাচনে মূল লড়াই হচ্ছে সাবেক মিত্র বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন দুটি জোটের মধ্যে। জনমত জরিপে বিএনপি কিছুটা এগিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গা সংকটের বিষয়ে ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থী সহায়তায় সবচেয়ে বড় অবদানকারী এবং বাংলাদেশে শক্তিশালী স্বাস্থ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি সম্প্রতি জাতিসংঘের সঙ্গে হওয়া $2 বিলিয়ন বৈশ্বিক অর্থায়ন কাঠামোর কথা উল্লেখ করেন, যা রোহিঙ্গা সহায়তার কার্যকরিতা বাড়াবে। তিনি অন্যান্য আন্তর্জাতিক দাতাদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একা এই বিশাল ভার বহন করতে পারবে না। আন্তর্জাতিক অংশীদারদের রোহিঙ্গা সহায়তায় তাদের অবদান বাড়ানোর প্রয়োজন। সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘ শরণার্থী সংস্থা রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে হিমশিম খেয়েছে, যার কারণে তাদের রেশনে কাটছাঁট এবং কিছু স্কুল বন্ধ করে দিতে হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।